প্রথমত হচ্ছে এখানে যখন কালচারাল পলিটিক্স উসিলা সিনেমা এটা নিয়ে কথা হচ্ছিল, এটি শোনার পরে আমি একটু ঘাবড়ে গেলাম। কালচারাল পলিটিক্স একটু বিশাল পরিসর, এইটুকুন সময়ের মধ্যে কি করে আলোচনা হবে। কিন্তু যাই হোক, এখানে ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা একটুখানি মোটামুটি ভাবে আমরা কেমন অবস্থায় আছি, আমাদের রাজনীতিটা কি, আমাদের সংস্কৃতির রাজনীতি কি। আচ্ছা, এইবার আমি একটু নিজের কথা বলি। আমি শর্মিন্দা। প্রথমত হচ্ছে এমনকি যে কারণে এখানে আসতেও না চাওয়ার একটা গল্প ছিল, এই যে অনুদান পাপি এবং শুধু নই, আমি মেডেল পাপিও। তার চেয়ে বড় পাপ যেটা আমি করতে চাই, আচ্ছা মৌকে আমি ঝুমাইরাকে বলছিলাম আজকে আমি নতুনদের কথাই শুনতে আসব। কারণ আমার মতন, আমি এখানে মনে হয় হচ্ছে বয়সে বড়, এই লাইনে আমি কখনো বসি নাই। সুন্দরভাবে বললেন সেট চেঞ্জ হওয়া, কিন্তু এই লাইনে যারা বসছিলেন তাদের সঙ্গে আমরা কোনোদিন স্পষ্ট করে বলবার সাহস পাই নাই। এইটি মানে তার কোনো যুক্তি তর্কে সামিল হব তেমন সাহস আমরা পাই না। কিন্তু আমার পরের প্রবংশ মানে পরের প্রজন্ম তো বটে, আন্দাজ করি এর পরের প্রজন্ম আমাদের এগুলোকে শুধু প্রশ্ন করা না, নস্যাৎ করবার জন্যই হাজির থাকবেন, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি প্রথমত বলতে চাই, আমি যা লিখে আনলাম তাই একটু পড়ি। আমি সকালবেলা কি কি লিখলাম দেখি। কৃষ্টিকে সংস্কৃতি করে আমরা কৃষি কালচারকে দূরে ঠেলে শিক্ষিত লোকের ড্রয়িং রুমে কিংবা কালচারাল সেন্টারে অথবা গোষ্ঠীগত উদযাপনের দিনক্ষণে সাধারণকে দূরে রেখে অসাধারণ আয়োজনে একমুক্তি করার ব্যারাম আমরা এতক্ষণে জানি। মানে আন্দাজ করেন বঙ্গবন্ধুর 100 বর্ষ, বাংলাদেশের 50 বর্ষ, সেটির উদযাপন যদি একটি ধরেন বানের করে ভেসে যাওয়া একটি দেশ, তার মধ্যে নুহের নৌকার মতন বড় একটি নৌকায় কিছু সিলেক্টিভ মানুষ নিয়ে করা হয়, তার ফলাফল কেমন হতে পারে। যাই হোক, আমার এইটি উল্লেখ করার সঙ্গে আরেকটি বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এস এম সুলতানকে জানেন, শিল্পী এস এম সুলতান। তো আপনারা অনেকেই তার ছবি দেখে থাকছেন। আজকে যদি বড় করে ধরেন শিল্পকলার একাডেমির সামনের হোর্ডিং বা চারুকলার সামনের দেয়াল কিংবা রাস্তায় কিংবা কোনো বড় ডিজিটাল ব্যানার বা হোর্ডিং এ সুলতানের ছবি যদি আমরা প্রদর্শন করি, আমার বিশ্বাস জীবনে কোনোদিন কোনো এরকম অডিটোরিয়ামে ঢোকেন নাই যে মানুষটি। শিল্প কি অশিল্প কি এগুলো নিয়ে যিনি জানেন না, কোনোদিন কোনো এক্সিবিশনে ঢোকেন নাই, তিনি যদি বাসের অপেক্ষায় থাকেন কিংবা পথচারী হন, সেই মানুষটিও জানবেন এটি আমার ছবি, এটি আমার দেশের ছবি। এইটি থেকে আমরা অনেক দূরে সরে গেছি সংস্কৃতির প্রসঙ্গে। এই সংস্কৃতির যে আভিজাত্যটা তৈরি করা হলো, সেই আভিজাত্যকেই ব্যবহার করে যে কোনো ফ্যাসিস্ট সরকার, এবং সংস্কৃতি কর্মীরা নিজেদের জ্ঞানে অজ্ঞানে, জ্ঞাতে সারে অজ্ঞাত সারে সেই ফ্যাসিস্ট সরকারেরই পুতুল হবেন। যে কারণে সংস্কৃতি বান্ধব সরকার সংস্কৃতিকে আঁচল তলায় এনে তার সর্বনাশটা করে দিতে পারছেন। আমি এটি বলবার কারণ হচ্ছে যাদের সঙ্গে আমি বেড়ে উঠলাম, আবার বললাম যে যাদের কথাকে আমি কখনো হয়তো প্রশ্ন তুলি নাই বলে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে হচ্ছে, তো তাদের কানে ওই কাণ্ডটা পৌঁছাক, সেটা নিয়ে আরেকটু পরে কথা বলি। আমি একটা ছোট্ট দিতে চাই একই রকম জায়গা থেকে। ঘটনাটা হচ্ছে 57 সালে টাঙ্গাইলের কাকমারিতে মজলুম জননেতা মৌলানা ভাসানী যে সাংস্কৃতিক সম্মেলন করেছিলেন, সেই বছর মাত্র 2 বছর বাদে 55 সালে পথের পাঁচালী হয় 57 সাল। তো ভাসানীর আয়োজনের ব্যস্ততায় ছবিটা দেখতে পারেন নাই, কিন্তু অন্যদের কাছে শুনতে চাইলেন যে ছবিটার বিষয়টা কি, বা উনি জানলেন যে একটা দারিদ্র পীড়িত গ্রামের পরিবার, তারা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ভূমিচ্যুত হচ্ছেন, এরকম একটি জায়গা। উনি কৌতূহলী জানলেন যে নির্মাতা সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বংশধর। ভাসানী জানালেন তিনি ওই অঞ্চলে গিয়েছেন, ছোট জমিদারির এই শরিকেরা প্রজাপীড়নে তেমন দুর্নাম কামায় নাই। আপনি খেয়াল করেন, প্রথমত হচ্ছে তার কৌতূহল যে এইটি সাধারণ জীবন, গরিব সাধারণের জীবন নিয়ে ছবি। আর যিনি নির্মাতা তিনি উঁচু তলার মানুষ, কিন্তু তিনি প্রজাপীড়
অংশীদার নন। যাই হোক, এটি ওই আগের সুলতানের কথার সঙ্গে খুব দূরের কথা নয়। এই 24-এর বিপ্লবীরা ঠিকঠাক মতন করে জহির রায়হান চিনে নিচ্ছেন। ওর লেখাতে যে আক্ষেপের গল্পগুলো আছে, সেই আক্ষেপের কথাটা অমূলক তো নয়, স্পষ্ট করে বলা দরকার। আমাদের চলচ্চিত্র চর্চায় এখানে অনেক আমরা ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনার সঙ্গে নিজেরা পড়েছি বা পড়াই। আমি চলচ্চিত্র সংসদের সঙ্গে এবং নির্মাণ কর্মীদের সংগঠনের সঙ্গে জড়িত থেকেও কখনো আমরা সত্যজিৎ ঋত্বিক মৃণালের নাম নিব, ইউরোপিয়ান ফিল্ম মেকারদের নাম নিব, কিন্তু উনি তথ্য মেজর ফিল্ম মেকার নন। জহির রায়হান এইটি একটি আশ্চর্য দুর্ঘটনা, যে কারণে আজকে আমার জেনারেশন জহির রায়হানকে চিনে নিতে না পারলেও আজকের জেনারেশন তো ঠিকই চিনে নিল, এবং জেনে গেল যে আমরাই কিন্তু দ্বিগুণ হয়ে আসছে ফাগুনে দ্বিগুণ হবার জন্য অপেক্ষায় নাই, তার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এরপরের কাজটা উনি করেন। সেটার দায় এই যে আজকে অনেকে নতুন নির্মাতারা তাদের জীবন অভিজ্ঞতা থেকে যে বললেন, তার দায় আমার উপরে বর্তায়। আন্দাজ করে আমি হুমায়রাকে বললাম যে আমি এদের কথাই শুনতে আসছি, বরং সেই অভিযোগ ও অভিমানের কথাগুলো আমি মাথা পেতে নিব, শর্মিন্দা আমি এই কারণে। আচ্ছা, একটু আগে বলছিলাম জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে। দেখেন, 70-এর সেই জীবন থেকে নেয়া একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন, এই তো ছিল তার মূল প্ল্যাকার্ড। তো মানে ছবিটা সেইভাবে উনি বিজ্ঞাপিত করে থাকবেন। 69-এর আন্দোলন থেকে 24-এ জহির ফিরে এলেন দ্বিগুণ হয়ে। সময়ের প্রয়োজনে আন্দোলনকারীরা নতুন সিনেমার গড়ার কারিগর ঠিকই চিনে নিয়েছেন। 71-এ প্রবাসী সরকারের চলচ্চিত্র দপ্তরের অর্জন মাত্র 18 মিনিটের ফুটেজ। আর জহির রায়হান, আলমগীর কবিররা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতির উদ্যোগে নির্মিত স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন, লিবারেশন ফাইটার, ইনোসেন্ট মিলিয়ন্স নামে 4খানা ছবি বানিয়েছেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের নেতৃত্বের সরকার বেশ আওয়াজ তুলে সদ্য স্বাধীন দেশে আওয়াজ তুলেছেন ছবি না, আর তারাই সদ্য স্বাধীন দেশে যখন উনি ফিরে আসলেন, 16 তারিখ আসতে পারে না, উনি 17-তে আসলেন। ততক্ষণে জানোই তার অগ্রজ নাই, শহীদুল্লাহ কায়সার নাই, এবং আরো অনেকে নাই। এবং আপনারা তার নিখোঁজ হওয়ার ঘটনার কথা জানলেন। চিরকাল আমরা জানলাম ওনার নিখোঁজ দিবস। তারপরে একটা সময় জানা গেল 1999-তে সম্ভবত জুলফিকার আলী মানে সাংবাদিক, উনি তার ইনভেস্টিগেটিভ রিপোর্টে জানালেন যে হত্যাকাণ্ডের মধ্যে পড়লেন। সেটিও স্পষ্ট নয়। যাই হোক, আমি বলতে চাই সেই সময়ের কথা। প্রেস ক্লাবে জহির রায়হান, এটিও আমি সন্তারিক বা একেবারে উল্লেখ করা বলতে পারবো না, আমি অন্যদের কাছ থেকে শোনা গল্প, তো আপনারা এটা এখন খুঁজবার সময়। প্রেস ক্লাবে উনি একটি সম্মেলন করে এরকম একটা আওয়াজ করছেন। আমি জানি, আমি সব জানি, আমি কিন্তু সব বলে দেব। আর 32 থেকে বা এই পাশ থেকে আসলো, থামতে বলো, বিপদ হবে। আমরা যদি বলি যে 71-এ আমরা স্বাধীনতার পরের একটি পয়লা গুমের মানুষ জহির রায়হানের এখনো আমরা প্রকৃত কারণ জানি না, উনি আসলে কেন, কিভাবে, কোথায় এভাবে গুম হয়ে নিখোঁজ হয়ে রইলেন। আচ্ছা, আমরা কি তার তদন্ত করতে পারবো কিনা? আচ্ছা, কালচার যখন ফ্যাসিবাদের দৌলত, এই বিষয়ে আমি প্রথমে কবুল করে নিয়ে, বিপ্লবের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে জটিল পরিস্থিতি আছে আমাদের এই কালচার। হাই কালচারের, মেইন স্ট্রিম কালচারের মহারথীরা কি ভাবছেন এখন? আগে কি কোনোদিন ভেবে দেখেছেন সংস্কৃতি বান্ধব সরকারের আচল তলায় বসে এক মূর্তি গড়ার কালচার করতে কি সর্বনাশ ঘটেছে দেশে? পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেটা টের পাচ্ছেন, আর তা মাটির দোষ হিসেবে বিবরণ করছেন ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে। উন্নয়নের গীত গাইতে গাইতে মুক্তিযুদ্ধের চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অপর করে দিয়েছেন জনগণকে। দেশের বেশিরভাগ মানুষের ধর্ম পরিচয়কে সংস্কৃতির প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে। আচ্ছা, আমি অনেক কথা ছিল, সেগুলো না বলি, একটু খালি বলতে চাই। এই 71-এর একটি জেনারেশন, আমি 90-এর আন্দোলনের কাছে থাকা মানুষ। আমার অল্প কিছুদিনের মধ্যে ঘোর কেটে যায় এই আন্দোলন থেকে, যার কারণে হয়তো আর আন্দোলনমুখী জীবন আচরণের মধ্যে থাকা হয় নাই। তখন মনে হলো সিনেমা করাটাই একটি নিজস্ব রাজনীতি।
তো 71-এর জেনারেশনকে দেখলাম যজাতি পুরুরবার মতন আচরণ করতে আমাদের সাথে, সন্তানের যৌবন হরণ করে তারা টিকে থাকতে চাইলেন। এইটি একটি আশ্চর্য দুর্যোগ বাংলাদেশের সংস্কৃতির বেলায়। আপনারা অন্যান্যগুলো আমার যেহেতু সীমিত করে দিল সম্ভব না। কালচারাল মাস্টারিং আর কালচারাল কন্ট্রাক্টরি আমরা বলছিলাম, ওই যে অনুদান এবং বেসিক্যালি এটি একটি কালচারাল কন্ট্রাক্টরি। কারণ আপনারা জানেন এতক্ষণে যে বিভিন্ন রকম কোটার গল্প থাকে, যে কোটা আন্দোলন নিয়ে গল্প, সেটি হচ্ছে মন্ত্রী কোটা, যে কোটা আওয়ামী লীগ কোটা, সচিব কোটা, এলাকা ভিত্তিক কোটা, তারপরে মুক্তিযুদ্ধ কোটা, শিশু কোটা, এগুলো তো থাকবেই। তো এই এর মধ্যে যে পুরোটা একটি কালচারাল বাটপাড়ি বা কন্ট্রাক্টরি ছাড়া আর কোনো উপায় ছিল না। এর মাঝখানে নিশ্চয়ই কারো কারো থাকে যে সমস্ত লাইনটা যেন একেবারে চোখে না পড়ে, তার জন্য দুই একটা এদিক সেদিক মানে একটা সেটটার মধ্যে একটা ব্যালেন্স করার একটা জায়গা হয়তো থাকে। আচ্ছা, যাই হোক, আমি আর অনেক কথা না বাড়াই, আমি একটুখানি বলতে চাই এই তারুণ্যের পরে একটি নতুন তারুণ্য, এই তারুণ্য রাস্তায় ছিল। আর যারা শুরু থেকে রাস্তায়, তারা জানেন না সিনেমা করতে আসে নাই, বা সাহিত্য করতে আসেন নাই, ছবি আঁকতে আসেন নাই, তারা বাংলাদেশটা আঁকতে চাইছেন হৃদয়ে, তাই তো? তারা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাইছেন বুকে রক্ত দিয়ে। এখন এই তারুণ্য যতদিন আমার বিশ্বাস, এই তারুণ্য যতদিন পরস্পরের হাত ধরে পথ হাঁটবে, এই তারুণ্য বাংলাদেশকে নতুন পথ দেখাবে। এখন এইখানে আমার সিনেমার বেলায় এই যে ভাঙাগড়ার এই সময়ে এসে এই তারুণ্য যদি আজকে ধরেন একটা ছোট ছবির একটা উৎসব ঘটে এই মুহূর্তে, সেইখানে দেখা যাবে তারা কোন বাংলাদেশটা গঠন করতে চান। সেই উৎসবের মধ্যে দিয়ে বাংলাদেশের একটি সিনেমা কালচার যে ইন্ডাস্ট্রি, সেটি তৈরি হওয়ার বিপুল সম্ভাবনা রাখে। আমার ধারণা সেগুলোকে আরো সংঘবদ্ধ বা সংগঠিত করবার জন্য এখানে যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে সেটি সম্ভব। অনেক ধন্যবাদ। আমি শুধু একটু আবারও এটা মৌ উল্লেখ করলো, আমি আবারও বলতে চাই যে নতুন সিনেমাটার চেহারাটা কি হবে। ওই যে আপনারা ছোট্ট 3 সেকেন্ডের মানে কয়েকটা ফ্রেমের 3 সেকেন্ড কয়েকটা ফ্রেমের অ্যানিমেশন, গুলি, মগজের খুলি, রক্ত ছিটকে গিয়ে 9কে 1 করা, এইটি হচ্ছে নতুন সিনেমা। দেখেন, আমরা তো মানে সংসার জীবনে বা দেশে নারী পুরুষের ভাগ তো এত দূরত্ব না, যেটা আমাদের কালচারাল ফিল্ডে দেখা যায়। ক্যামেরার পেছনে বেশি সংখ্যক নারীরা এসে হাজির হলেই আমার মনে হয় এই জায়গাটাকে আমরা সলভ হইতে দেখবো। এছাড়া অন্য কোনো, কারণ এখানে আমরা যে মানুষগুলোকে দেখছি তাদের ভয়েস দেখে শুনে আপনারা আন্দাজ করতে পারছেন তারা কিভাবে তার পরিপার্শ্বকে ডিল করেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।